আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক শিডিউলভুক্ত যে ক্লাসগুলো ছিল, আজকে আমাদের সর্বশেষ ক্লাস। আমরা টোটাল 11টা প্লাস একটা 12টা ক্লাসে আমাদের এই কোর্সটা বিভক্ত করেছিলাম। তো যারাই অংশগ্রহণ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের পর্বে জাস্ট আমরা যে জিনিসগুলো শিখলাম, জানলাম, এর ভিত্তিতে কিভাবে আমরা বিনিয়োগটা ভালো করে করতে পারবো, মালিকানার যাচাইটা কিভাবে ভালো করে করে দিতে পারবো, জাস্ট ওভারঅল একটা কম্বিনেশন করে আপনাদের 30 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তীতে আপনারা যদি আপনাদের প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আপনারা সেগুলো করতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের যে ক্লাসগুলো ছিল জাস্ট যদি একটু আপনারা স্মরণ করার চেষ্টা করেন, এবং যদি ক্লাস ভিত্তিক কোনো প্রশ্ন থাকে নোট করে রাখতে পারেন, একটু পরেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটার মধ্যে আমাদের প্রথমেই ছিল যে কোর্সটার মধ্যে, সেটা হচ্ছে যে চুক্তি আইন এবং ভূমি সংস্কার অধ্যাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। তারপরে আমরা দলিল পরিচিতি, যে একটা দলিল কিভাবে পড়তে হয়, বায়া দলিল, পীঠ দলিল, পুরাতন দলিলগুলো, আনুষঙ্গিক বিষয় দেখেছি, যাবতীয় খতিয়ানগুলো দেখেছি, নামজারির যাবতীয় কার্যক্রমটা দেখেছি, এবং একই সাথে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন, ভূমি জরিপের কার্যক্রমটা দেখেছি প্রজাস্বত্ব বিধিমালা অনুযায়ী। এটা ছাড়া স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এবং লিমিটেশন একটা দেখেছি, পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালা দেখেছি, রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন, আর দেওয়ানি মামলার ধাপ, খরচ এবং দেওয়ানি কার্যবিধিটা সম্পর্কে আমরা দেখেছি। বিভিন্ন প্রকার দলিল লেখন গত পর্বে আমরা দেখেছি, আর মালিকানা যাচাই এবং সম্পত্তি ক্রয়, যেটা আজকে আমাদের শেষ ক্লাস। তো এর প্রথমেই আমরা জাস্ট, যেহেতু আমরা বাস্তবে কাজ করতে যাব, এই অফিসগুলা সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো। আপনি ভূমি রিলেটেড একদম গ্রামাঞ্চল পর্যায়ে বা অবকাঠামোগতভাবে একদম সর্বশেষ প্রান্তিক যদি অফিস বলি, সেটা হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভা হলে পৌর ভূমি অফিস, মহানগরের ক্ষেত্রে রাজস্ব অফিস আপনি পাবেন। তো আপনার খাজনা সংক্রান্ত যদি কোনো আপনি সত্যতা যাচাই করতে চান, আর খাজনা যদি দিতে চান, যদিও বর্তমানে অনলাইনে, তো অনলাইন খাজনার ফর্মটাও আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। জাস্ট অনলাইনে যারা খাজনা পরিশোধ করতেছেন, তো তাদের জন্য কিন্তু আপনার এই রকম, যে পূর্বে যেভাবে আমরা ভূমি উন্নয়ন কর দিতাম, তো সেটার মতোই জাস্ট ভিন্ন একটা ফরম্যাটে পাওয়া যায়। এটা অনলাইনে আপনি আপনি এই যে এখানে একটা আপনি বারকোড দেখতেছেন, এটা স্ক্যান করলে কিন্তু আপনি সরাসরি অনলাইনে চলে যাবেন যে এই ভূমি উন্নয়ন করটা সঠিক কিনা। তো যদি হয়ে যায় সবকিছু, তখন তো আর আমাদের বাস্তবে যাওয়ার প্রয়োজন নাই। আর যতক্ষণ পর্যন্ত সবটুকু না হচ্ছে, আপনাকে ওই অফিসে গিয়ে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। তো যাই হোক, ইউনিয়ন ভূমি অফিসের পরে আমাদেরকে খতিয়ান সংক্রান্ত বিষয়ে যদি আমাদের প্রয়োজন পড়ে, নানা প্রকার ঝামেলার, ভূমি অফিসে যেতে হবে, যেটাকে আমরা সহকারী কমিশনারের কার্যালয় বলে থাকি। এরপরে হচ্ছে আমাদের সাব রেজিস্ট্রারের অফিস এবং হচ্ছে জেলা রেজিস্ট্রারের অফিস, এই সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে। আর জরিপকালীন বিভিন্ন বিরোধ সংক্রান্ত বিষয় উপজেলা সেটেলমেন্ট অফিস, আর এই অফিসের আদেশের বিরুদ্ধে আমাদেরকে যেতে হয়। সেটা হচ্ছে যে, যদি ওখানেও সম্ভবত দেওয়া নেই ছবির মধ্যে, সেটা হচ্ছে আমাদের জোনাল সেটেলমেন্ট অফিস। আর সাব রেজিস্ট্রারের আদেশের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আমাদেরকে যেতে হয়। জাস্ট এই জিনিসগুলো আমরা একটু জেনে নিব। তো এখন আসি আমরা প্রথমে বিনিয়োগ সংক্রান্ত বিষয়। আমরা যে জিনিসগুলো জানলাম, যে সম্পত্তিটা আমরা ক্রয় করব, অথবা আপনি যদি প্রপার্টি রিলেটেড ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার উচিত হবে যেই সম্পত্তিগুলাতে ভেজাল আছে, যেগুলো বিক্রি হচ্ছে না মালিকানার বিভিন্ন প্রকার ত্রুটির কারণে, সেই সম্পত্তিগুলো টার্গেট করে সেগুলো ক্রয় করা। আপনি যদি জানেন যে তার সমস্যাটা কোথায়, সামান্য টাকা পয়সা খরচ করে আপনি ঠিক করতে পারবেন, তাহলে আপনি অনেক কম দামে সেই সম্পত্তিটা ক্রয় করে অনেক বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করি মালিকানা যাচাই সংক্রান্ত বিষয় এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়। প্রথমেই দেখেন, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি সম্পত্তি ক্রয় করেন, যেখানে দেখবেন চলাচল ব্যবস্থা ভালো, রাস্তাটা আছে, সেটা এখন আপনার সড়ক হোক, জনপথ হোক, সেটা যদি রেল হয়, যেটাই হোক, যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, তার সাথে লাগানো যে সম্পত্তিগুলো আছে, এগুলোর দাম কিন্তু বেশি হয়।
এখন আপনি যদি আপনার ওই যে টাকাটা ইনভেস্ট করতেছেন, সেটা যদি চান যে আপনি পরবর্তীতে ১ বছর ২ বছর পরে আপনি সেটা আবার কি করবেন? রিফান্ড করে নিবেন, ইনক্যাশ করে নিবেন। তো তাহলে আপনার উচিত হবে এই বেশি দামে সম্পত্তি ক্রয় করা। বেশি দামে সম্পত্তি ক্রয় করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে মুনাফাটা এটা জ্যামিতিক হারে বাড়ে। আরো সহজ করে আমরা যদি বলি এটা চক্রবৃদ্ধি আকারে বাড়ে। আর যদি আপনি ভিতরের দিকে জমি নেন, যেমন আমরা এখানে একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে একটা রাস্তা। এখন রাস্তার পাশে দেখেন অনেক জমি আছে। এর মধ্যে আপনাদের মধ্যে ২ জন। একজনই হচ্ছে যে ধরলেন যে এই রাস্তার পাশেরটা জমি যদি নেন আপনি অনেক দাম পড়বে। সেম এই টাকা দিয়ে আপনি কিন্তু ভিতরে এর চাইতে অনেক বড় জমিও নিতে পারবেন। এখন আপনার যদি টার্গেট থাকে যেকোনো সময় আপনি তাৎক্ষণিক বিক্রি করে ইনক্যাশ করবেন, লাভও বেশি করবেন, আপনার উচিত হবে সামনেরটাই নেওয়া। জমি কম হোক কিন্তু এটার যোগাযোগ ব্যবস্থা ভালো। যে কেউ যেকোনো সময় ক্রয় করবে। আর এর যে জমির দাম বৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি বা জ্যামিতিক হারে বাড়বে। আর এই পিছনে যেটা আছে এটা সবসময় বাড়বে গাণিতিক হারে। মানে হচ্ছে এটা অতটা দাম কিন্তু বাড়বে না। এখন আপনার উপর নির্ভর করে যদি আপনি চান যে না আপনার এত টাকা পয়সা নাই, তবে আপনি একটা সম্পত্তিতে ইনভেস্ট করবেন তাহলে আপনি জাস্ট পিছনেরটা কম দামে নেওয়ার চেষ্টা করবেন। পরে থাক ১০-২০ বছর পরে দেখবেন যে ঠিকই সেটার দামটা বৃদ্ধি পাইছে। কিন্তু এইটা কিন্তু কাজ করবে আপনার একটা যে তাৎক্ষণিক যে কেউ এটা ক্রয় করতে চাবে যেকোনো সময় বিক্রি করতে পারবেন। কিন্তু পিছনেরটা আপনি তাৎক্ষণিক বিক্রি করতে পারবেন না, ক্রেতাও কিন্তু পাবেন না। তো এজন্য বিনিয়োগের ক্ষেত্রে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। ২য় যেই জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে সবসময় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন সেখানে কি করবেন? বাড়িঘর করবেন। অবশ্যই এল সাইজ সম্পত্তি ক্রয় করবেন। অর্থাৎ যেই রাস্তাটার যেই জায়গাটার উভয় পাশে কি আছে? রাস্তা আছে। দেখেন এদিকেও রাস্তা আছে, এইদিকেও রাস্তা আছে। এটা একটা আপনার টিপস। আরেকটা হচ্ছে আপনার সম্পত্তিটা যত সম্ভব হয় আপনি আঁকা-বাঁকা না হয়ে আয়াতাকার সম্পত্তি ক্রয় করার চেষ্টা করবেন। একদম যে বর্গাকার অর্থাৎ যদি আমরা বলি ২০০ ফিট বাই ২০০ ফিট এই সম্পত্তিগুলাতে আবার বিল্ডিং এর ডিজাইন করা কিন্তু অতটা সহজ হয় না। আর হলেও অনেক জায়গা বাদ দিতে হয়। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য আয়াতাকার আকৃতির সম্পত্তি ক্রয় করবেন। আর সম্পত্তিটা ২ সাইডে যাতে আপনার কি থাকে রাস্তা থাকে। তাহলে পরবর্তীতে আপনি যেই ডিজাইনই করেন খুব সহজেই ইঞ্জিনিয়ার কি করতে পারবে সেখানে অল্প জায়গার মধ্যে আপনার যে বাড়িঘর সে ডিজাইন করবে খুব সুন্দর করে, করে দিতে পারবে। তাহলে আমরা একটা যখন সম্পত্তি ক্রয় করব, আপনি বিনিয়োগ করবেন। ১ম এই তার সম্পত্তির অবস্থানটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি একটা বিনিয়োগ করবেন। এর অবস্থানটা কোথায় সম্পত্তিটা? শুধু জমি হইলেই যে আপনি কিনবেন, কিনতে হবে এমন বিষয় না। তাহলে আমরা যেটা বললাম রাস্তা সংলগ্ন আপনি ক্রয় করবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে যেটা মেইন সড়কের মধ্যে থাকবে। আর যদি ভিতরে সড়কে হয় এট লিস্ট বর্তমান বাস্তবতায় যাতে আপনার ওই সড়কটার মধ্য দিয়ে এট লিস্ট একটা মাইক্রো যাতে চলাফেরা করে। আপনি বিভিন্ন পৌরসভাতে দেখবেন যে ২ বিল্ডিং এর মাঝখানে একটা রিক্সা বা ভ্যান যাওয়ার মতো রাস্তা নাই। তো এইরকম যদি এই রাস্তাটার মধ্যে দিয়ে কি শুধু একটা ভ্যান বা রিক্সা যাইতে পারে, তাহলে এই ভিতরের জায়গাটা আপনি ১০ তলা বাড়ি করার জন্য নেওয়া মানে হচ্ছে বোকামি। আপনি এটা জীবনেও ১০ তলা বাড়ি করে আপনার যেই বাড়ির পিছনে যে টাকা পয়সা খরচ করবেন সেটা থেকে যেই রেভিনিউ নিতে চান জীবনেও নিতে পারবেন না। এট লিস্ট এই রাস্তাটা যাতে সেখানে মাইক্রো যাইতে পারে। এতটুকু যদি চওড়া হয় তাহলে ভিতরেরটা নিবেন। না হলে আপনার নেওয়ার দরকার নাই। আপনি আপনার যদি স্বপ্ন থাকে যে আমি একটা সম্পত্তি ক্রয় করতেছি, সেখানে আমি নিজের একটা বিল্ডিং তৈরি করব। সবসময় ট্রাই করবেন মেইন রোডের পাশে অথবা ভিতরের রোডটা যাতে এতটা বড় হয় যেখানে একটা মাইক্রো নিয়ে যাইতে পারবে। আপনি নিজেই চিন্তা করেন আপনার বাসায় যারা ভাড়াটিয়া থাকবে, আপনি যখন ভালো বাড়ি দিবেন সেখানে জজ, ম্যাজিস্ট্রেট বিভিন্ন উচ্চপদস্থ লোক থাকবে। তো আপনি যে বাড়িটা করবেন সেখানে যদি একটা মাইক্রো যাওয়ার যদি রাস্তা না থাকে, প্রাইভেট কার যদি যাইতে না পারে, আপনার সেখানে কে থাকবে? জাস্ট এইটা একটু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে সম্পত্তি আসলে আপনি দেখবেন অনেক দাম। শহরে বা পৌরসভাতে অনেক দাম। তবে এই ক্ষেত্রে আপনি কি করবেন? ৩ শতকের কমে সম্পত্তি ক্রয় করবেন না। কারণ অত ছোট জমি আপনার ক্রয় করাই ভালো। আর হচ্ছে যে ৬ শতকের বেশি আপনি ক্রয় করবেন না। আপনার টার্গেটটা থাকবে ৪ থেকে নিয়ে ৬ শতকের মধ্যেই আপনি সম্পত্তি ক্রয় করা। আর যদি আপনি এর বেশি ক্রয় করতে চান সেটা ভিন্ন কথা বড় প্রজেক্টের জন্য। কিন্তু সিঙ্গেল প্রজেক্ট টার্গেট করে ৪ থেকে ৬ এর মধ্যে। কখনোই ৩ এর কমে না এবং ৬ এর বেশি না।
তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ৪ শতক থেকে ৬ শতকের মধ্যে আপনি এগুলো ক্রয় করবেন। তবে ঢাকা শহরে বা অন্য জায়গায় ভিন্ন কথা, সেখানে কাঠা হিসাবে প্লটিং করা থাকে। আমরা ঢাকার বাইরের কথা বলতেছি। আর ঢাকায় আপনার নির্দিষ্ট একটা লিমিট আছে যে আপনি একটা প্লটকে কত কাঠার কমে আপনি কি করতে পারবেন না, বিভাজনই করতে পারবেন না। তো এইজন্য ঢাকার বাইরে যে জায়গাগুলাতে আছে ৪ শতকের কমে এবং ৬ শতকের বেশি আপনি একক প্রজেক্টের জন্য জায়গা ক্রয় করবেন না। তো আমরা ধরেই নিলাম সম্পত্তির অবস্থান সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন নাই, বিনিয়োগ কোথায় করবেন। এখন আসি আপনি যেই সম্পত্তিটা আপনি কি করতেছেন, ক্রয় করতে চাচ্ছেন অথবা বিনিয়োগ করতে চাচ্ছেন অথবা একটা মালিকানাও আপনি যাচাই করে দিতে চাচ্ছেন একজন আইনজীবী হিসাবে অথবা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনার অবশ্যই সেই সম্পত্তিটার বাস্তব পরিদর্শন করা উচিত। যে আসলে সেই জায়গাটা দেখতে কেমন, পরিবেশটা কেমন। কারণ একটা জায়গায় আপনার যেটা দেখতে ভালো লাগে না, সেটা যত ভালোই হোক আপনার কিন্তু কোনো কাজে আসবে না। আর আশেপাশে যারা মালিক আছে তাদের সাথেও আপনার কথা বলে নেওয়া উচিত। আপনি যেই জায়গায় বাড়ি করবেন তার আশেপাশে যদি ২-৩ টা বাড়ি থাকে যেখানে যে সন্ত্রাসীরা বসবাস করে, ৩ টা খুনি মামলার আসামি বসবাস করে। নরমালি আপনি সেখানে যাই কিছু করেন, সেখানে কিন্তু ভালো লোক আসবে না। তো এর জন্য আপনার অবস্থানটার পাশাপাশি শান্তিপূর্ণ আশেপাশের যে ব্যক্তিরা তারা কেমন সেটাও কিন্তু আপনার দেখা প্রয়োজন। আপনি এটা ভাববে চলবে না যে আমার জমিতে আমি যাই কিছু করি। কারণ আশেপাশে দুনিয়াতে কিছুই একক চলে না। সবকিছুই আপেক্ষিক। যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো করেই জানেন চন্দ্র, সূর্য, পৃথিবী সবাই আরেকটার সাথে আপেক্ষিকভাবে চলে। তো এজন্য আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশের মানুষ কিন্তু আপনার জীবনে, আপনার বাড়ি ভাড়াটিয়া বলেন, রেন্ট আউট বলেন, যেটাই বলেন সেখানে অনেক প্রভাব ফেলবে। তাই আপনি শান্তিপূর্ণ দখলটা একটু যাচাই করে নিবেন। ১-২ বার সেখানে গেলে আপনি বুঝতে পারবেন। এখন আসি আমরা আমাদের আরো কিছু টেকনিক্যাল বিষয়। যখন আপনি বিনিয়োগ করতেছেন, আপনার সারা জীবনের টাকা-পয়সা সেখানে লাগবে। তো অবশ্যই আপনার কিছু আপনি যে নিজেকেই করতে হবে এমন না। আপনি কাজগুলো কারো মাধ্যমেও করাইতে পারেন। আপনি যে সব বিষয়ে এক্সপার্ট হবেন বিষয়টা এমন না। তো এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কাজগুলো করাবেন জাস্ট সেগুলো হচ্ছে কিনা এতটুকু অন্তত মনে রাখবেন। ১ম এ আমরা জানি বাংলাদেশে কি হয়, অসংখ্য প্রকার জমির নকশা আছে। তো ধরলাম যে এই যে এখানে আপনারা দেখতেছেন এখান থেকে এই পর্যন্ত একটা সম্পত্তি বড় একটা দাগ, যেটা আমাদের ১ম নকশা সিএস নকশা আমরা বলি। এই হচ্ছে একটা আমাদের সিএস নকশা। আরো সহজ করে যদি আমরা বলে দিই, এই পরেরটাতে যদি আমরা দেখেন যে এই করিম সাহেবের এই বড় একটা সম্পত্তি আছে, যেটা ১০০ শতক সম্পত্তি এক দাগে সিএস খতিয়ানে। তো পরে উনি এটা বিক্রি করে দিলেন। পরবর্তী আরএস যেই ম্যাপটা হইলো, নকশা হইলো, এই দাগটাকে ২ টা দাগে বিভক্ত করলো। এ এবং বি। তো করিম সাহেব বিক্রি করে দিলেন। এ ব্যক্তি একটা ক্রয় করলো, বি ব্যক্তি একটা ক্রয় করলো। কোনো ঝামেলা নাই। কাগজপাতি সব পিওর। কিন্তু পরবর্তীতে যখন দেখেন যে এই সিটি জরিপ আসলো, তখন দেখা গেল তাদের অংশটা ঠিক আছে। খতিয়ানে দাগ নাম্বারটার ক্ষেত্রে যায় কি হচ্ছে, হালদাগ যেটাকে আমরা বলি, সেটা উল্টাপাল্টা হয়ে গেছে। অর্থাৎ যেটা বি ব্যক্তি দখলে ছিল সেটা এ ব্যক্তিকে দেখানো হয়েছে, যেটা এ ব্যক্তি দখলে ছিল সেটা বি ব্যক্তিকে। এখন যারা সম্পত্তির মালিক তাদের কি নাই? তাদের কোনো অপরাধ নাই, দোষ নাই, কিছুই নেই। দোষটা হচ্ছে যারা জরিপ কাজ করছে তাদের। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি তো মালিকানা যাচাই বাছাই করেই সম্পত্তি ক্রয় করছি, আমারই দখলে আছে, সবকিছু ঠিক আছে, আমার আবার কি সমস্যা? সমস্যাটা কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের আসবে, যদি আপনি এই জিনিসটা না বুঝেন। তো এইরকম আমাদেরকে কি করতে হবে, যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন, বিশেষত যদি আপনি মেগা সিটিতে অথবা পৌরসভায় অনেক দামি সম্পত্তি ক্রয় করেন, আপনার উচিত হবে বর্তমানে ডিজিটালি আপনি প্যান্টাগ্রাফ করতে পারেন ওই সম্পত্তিটার। মানে এই যে সিএস নকশা, আরএস নকশা, বর্তমানে সিটি জরিপ নকশা, এই ৩ টা নকশা একটা আরেকটার উপর রেখে তার অবস্থানটা যাচাই করা যায় যে আসলে সিএস যেই জায়গাটা ছিল, আরএস এ সেটা আসছে কিনা, বিএস এ সেটা আসছে কিনা, অথবা সেই যে মালিক আছে তাদের দখল বরাবর কোন খতিয়ানটা কোন দাগ বরাবর গেছে। আপনি যদি প্যান্টাগ্রাফ করতে নাও চান কোনো সমস্যা নাই। জাস্ট ৳২ যে ট্রেসিং পেপার গুলা পাওয়া যায় আপনি সেগুলো ক্রয় করে পুরাতন নকশার উপর রেখে তার একটা আপনি কি করতে পারেন, ড্রইং করে সেটা যদি নতুন নকশার উপর দেন আপনিও বুঝতে পারবেন যে আসলে দাগটা কতটুকু এই দিক ওই দিক হইল। তো এই জিনিসটা সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি একজন সার্ভেয়ারের মাধ্যমে করে নেন। যারা বর্তমানে কি করতেছে যে ডিজিটাল সার্ভেইং করতেছে তাদের মাধ্যমে করেই তারপরে আপনি কাজটা করেন। আপনার এই যে এখানে ২-৩ হাজার টাকা খরচ সারা জীবন কিন্তু আপনাকে একটা কি দিবে?
কনফিডেন্স দিবে, আপনার পরবর্তী প্রজন্ম সম্পত্তি সংক্রান্ত ঝামেলা থেকে কিন্তু মুক্ত থাকবে। এখন আপনি যে কাজটা করবেন, যে যাকে আপনি এই যে সার্ভেয়ারকে দিয়ে কাজটা করাচ্ছেন, তার মাধ্যমে সম্পত্তিটা লম্বা চওড়া কতটুকু সেগুলো মেপে নিবেন। আপনার দলিল পাতির সাথে এগুলো অ্যাটাচ করে রাখবেন। তাহলে বারবার আপনাকে সম্পত্তিটা কি করতে হবে না, মাপতে হবে না। এবং ওই যে প্যান্টাগ্রাফ করবেন সেটাও আপনি সাথে রাখে দিবেন। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো, যেটা আমাদের অবশ্যই করতে হবে, টেকনিক্যাল বিষয়গুলো। আপনি না পারেন আরেকজনকে দিয়ে করান এবং তার থেকে বুঝে নেন যে ভাই এটার সিএস তো এটা, আরএস আপনি প্যান্টাগ্রাফ করেন ঠিক আছে কিনা, আরএস থেকে বর্তমানটা প্যান্টাগ্রাফ করেন যে এটার অবস্থানটা ঠিক আছে কিনা। আপনাকে যে সবকিছু পারতে হবে এমন না, আপনি জাস্ট কাজটা বুঝে নিবেন। কারণ যে কোনো জায়গায় দেখেন এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কি করে, শুধু নির্দেশ দেয়, কাজ তো অন্যরা করে। একটা যুদ্ধের মধ্যে যারা সৈনিক থাকে সে শুধু কমান্ড করে, কাজ তো কিন্তু অন্যরা, যুদ্ধ অন্যরাই করে। তো ওই রকম আপনাকেও যে বাস্তবে গিয়ে করতে হবে এমন না। আপনি কারো মাধ্যমে যদি সম্পত্তিও ক্রয় করেন, তার কাছ থেকে স্টেপ বাই স্টেপ এগুলো বুঝে নিবেন, তাহলে আপনি 90% এর উপরে নিরাপদ থাকবেন। এখন আসি আমরা, যেটা আপনাদেরকে বললাম যে যেহেতু আমরা বিনিয়োগ সংক্রান্ত বিষয় আলোচনা করতেছি মালিকানা যাচাইয়ের সাথে, যদি আপনি কৃষি সম্পত্তি ক্রয় করেন এলাকার উপর ভিত্তি করে, ওইটাও ট্রাই করবেন সবসময় চলাচলের রাস্তা যেখানে আছে তার পাশ থেকে ক্রয় করার জন্য কৃষি সম্পত্তি। আর যদি ভিতরের দিকে ক্রয় করেন, যাতে একসাথে অনেক বেশি পরিমাণ ক্রয় করতে পারেন, ৫-৬ বিঘা একসাথে হইলে ভিতরে ক্রয় করেন, অথবা আপনি রাস্তার পাশ থেকে ক্রয় করেন, দাম একটু বেশি হোক, কোনো কিন্তু সমস্যা নাই। কারণ যেটা হয়, অনেক ক্ষেত্রে আপনি যদি ভিতরে ক্রয় করেন, চলাচলের রাস্তা থাকে না, সম্পত্তিটা পরবর্তী বিক্রি করতে গেলে আপনি ক্রেতা পান না। ক্রেতা পেলেও দাম তারা বেশি বলবে না। কিন্তু যদি সেটা রাস্তার পাশে হয়, এনি টাইম কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, তাতে আপনার সমস্যা নাই। তারপর যদি আপনি সেটা, যেটা আমরা বললাম যে বিভিন্ন বাড়ি করার জন্য যে প্লট গুলা আছে, এগুলাতে সবসময় আপনি ট্রাই করবেন এল সাইজ যে প্লটটা আছে, অর্থাৎ যেটার উভয় দিক থেকে রাস্তাটা গেছে, ওইটা ক্রয় করার জন্য। যেটা শুধু এক সাইডে রাস্তা গেছে ওইটা না। কারণ হচ্ছে এটা যখন আপনার ওইখানে আপনি নিজে ডিজাইন করবেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে, আপনার সেখানে যে বাড়িটা উঠবে সেটা ২ দিক থেকেই যারা থাকবে, ভাড়াটিয়া থাকবে বা আপনি নিজেই থাকেন, আপনি কিন্তু বাইরের একটা ওপেন পরিবেশ পাবেন। তো এই জিনিসগুলা কিন্তু আপনাকে একটা বিল্ডিং তৈরি করার আগেই, যে একটা প্লট ক্রয় করার আগেই মাথায় নিয়ে আসতে হবে যে যদি আমি প্লট ক্রয় করি যাতে এল সাইজ হয়, অর্থাৎ ২ পাশেই যাতে আমার রাস্তাটা থাকে। আর যদি আপনি কি করেন, সম্পত্তি ক্রয় করে আপনি কি করতে চান? সেটাকে আপনি বিক্রি করতে চান। সবচেয়ে বেস্ট হচ্ছে যে বর্তমানে যে ব্যবসাটা অনেকেই করেন, আপনি হয়তো ২০ শতক সম্পত্তি ক্রয় করে নিলেন যেটা একটু নিচু ছিল অথবা সেখানে আবর্জনা ছিল। জাস্ট একটু সেখানে কি করলেন, মাটি ভরাট করলেন। করার পর আপনি সেটাকে ৪ শতক বা ৩ শতকের এরকম ছোট ছোট প্লটে বিভক্ত করে আপনি বিক্রি করে দেন। এটা কিন্তু আপনার একটা ভালো প্রজেক্ট। এমন দেখা যাবে যে আপনি যেখানে হয়তো টোটাল সম্পত্তিটা যে টাকা ক্রয় করছেন 50% বিক্রি করে আপনার টাকা উঠে গেছে। বাকি 50% আপনার মালিকানায় আপনি রাখতে পারেন। আপনি সবটাই বিক্রি করে দেওয়া বোকামির কাজ। মনে রাখবেন আপনি যে প্রজেক্ট করতেছেন প্রতি প্রজেক্টে ১টা ২টা জিনিস আপনার নিজের জন্য রেখে দেন, যেটা আপনার আজ থেকে ২০ বছর পরে আপনাকে সে কি করবে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবে। আর আজকের জন্য আপনি যে টাকাটা ইনভেস্ট করছিলেন সেটা তো আপনি রিটার্ন পেলেনই। তো তাই বলে সম্পূর্ণটা বিক্রি করাটা আমি মনে করি বোকামি। তাই বাণিজ্যিক বা আপনার যদি এরকম ব্যবসা করার প্ল্যান থাকে, আপনি কি করবেন, যে জায়গাগুলো নিচু ঢালু যেখানে একটু খাল প্রকৃতির, সেগুলো নরমালি দাম কম হয়, সেগুলো নিয়ে আপনি ভরাট করেন। করার পরে সেটাতে ছোট ছোট করে আপনি বিক্রি করে দেন। এখন আসি ফ্ল্যাটের ক্ষেত্রে। নরমালি আপনার যদি থাকার জন্য যদি না হয়, ব্যবসার জন্য ফ্ল্যাট ক্রয় করা হচ্ছে একদম বোকামি। অর্থাৎ আপনি যদি দুনিয়াতে সবচেয়ে বোকা যদি থাকেন, যে ফ্ল্যাট ক্রয় করবেন সেখানে ভাড়া দিয়ে তার থেকে আপনি টাকা উঠাবেন, আপনার মতো বোকা সারা দুনিয়া আর কেউ নাই। আর আপনার যদি থাকার জন্য যদি হয় সেটা ভিন্ন কথা। কারণ মানুষের থাকার প্রয়োজন হবে, সেটাতে আমরা ব্যবসায়িক দিক থেকে দেখব না। ব্যবসায়িক দিক থেকে তৈরিকৃত ফ্ল্যাট যেটা আছে সেটা ক্রয় করা হচ্ছে, আপনি ১ নাম্বার বোকা। এর কারণটা কি? দেখেন যেখানে আপনি ৩০ থেকে ৫০ লাখ টাকায় একটি ফ্ল্যাট ক্রয় করতেছেন, ওই ফ্ল্যাটটা ওই ৩০ থেকে ৪০ লাখ উঠাইতে আপনার কত বছর আপনি ভাড়া দিলে সেটা উঠাইতে পারবেন? জীবনেও পারবেন না। নরমালি ১০ বছর পরে দেখা যাবে আপনার ওই ফ্ল্যাটের যে ভ্যালুয়েশন ছিল সেটা ২০ লাখে চলে আসছে। তাই এখান থেকে আপনি কখনো মুনাফা করতে পারবেন না, লাভ করতে পারবেন না। তাই ফ্ল্যাট শুধুমাত্র একমাত্র যদি আপনার প্রয়োজন পড়ে যে আমাকে থাকতে হবে, আমার থাকার জায়গা নাই, তবেই আপনি ক্রয় করেন।
আর যদি আসলে আপনি ক্রয় করতে চান সবসময় ট্রাই করবেন 2nd ফ্লোর থেকে নিয়ে 5 ফ্লোরের মধ্যে ক্রয় করার জন্য। কখনোই 6, 7, 8, 9 এদিকে যাবেন না। বেস্ট চয়েস হচ্ছে 2nd থেকে 5। যারা এই সম্পত্তিগুলার ভ্যালুয়েশন করে, আপনি যখন কি করবেন বিভিন্ন সংস্থা দিয়ে ভ্যালুয়েশন করানো হয় একটা ফ্ল্যাটকে। সবচেয়ে আমরা যেই রেটটা বেশি দেখতে পাই সেটা হচ্ছে 2nd ফ্লোর থেকে নিয়ে 5 ফ্লোর। 5 ফ্লোরের উপরে যে ভ্যালুয়েশন সেটা কমতে থাকে। কারণ আমাদের বাংলাদেশের বাস্তবতায় মানুষ অতটা উপরে থাকতে চায় না। আর নরমালি গ্রাউন্ড ফ্লোরটা তো নরমালি সেটা পার্কিং থাকে অথবা গাড়ি থাকে অথবা মালিক নিজেই থাকেন। তো 2nd থেকে নিয়ে 5 এর মধ্যে ক্রয় করার চেষ্টা করবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরিকৃত ফ্ল্যাট যেটা সেটা আপনার ইনভেস্টমেন্ট করা থেকে আপনি সবসময় বিরত থাকবেন। আপনি ইনভেস্টমেন্ট করবেন সবসময় বাণিজ্যিক যেকোনো জিনিসের মধ্যে। যেখানে মার্কেট হবে, নানা প্রকার দোকান হবে সেখানে আপনি বিনিয়োগ করেন। ফ্ল্যাটে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। এটাই হচ্ছে আমার সাজেশন। এখন আসি আমরা সম্পত্তির ক্ষেত্রে। আমরা অলরেডি বিভিন্ন প্রকার দলিল, খতিয়ান এগুলো পড়তে জানি। কি, কি জিনিসটা সেখান থেকে বের করতে হবে সেটাও জানি। তো আমরা অবস্থানটা আমাদের ইচ্ছা অনুযায়ী যে আর যেমন পছন্দ কোন পরিবেশে আপনি সম্পত্তি নিবেন, শান্তিপূর্ণ দখলটা আপনি নিজে গিয়ে যাচাই করে নিবেন। আর নকশা মোতাবেক দখলটা সার্ভেয়ার এর মাধ্যমে 100% কনফার্ম হয়ে নিবেন। তো এটা আমরা অলরেডি আলোচনা করছি। এখন আসি আমরা ওই সম্পত্তিটার অবশ্যই কি থাকবে? একটা দলিল থাকবে। তো দলিল বলতে যে শুধু রেজিস্টার্ড দলিল থাকবে এমন না। এটা নিলাম সার্টিফিকেট হইতে পারে, আদালতের ডিক্রি হইতে পারে, উত্তরাধিকার সনদ হইতে পারে, অসংখ্য কিছু। এখন এই যে মালিকানার দলিল আছে, সেই দলিলটা আপনি কি করবেন? তার কাছ থেকে সংগ্রহ করবেন এবং পূর্ববর্তী যেই পিট দলিল বা ভায়া দলিল বা পুরাতন মালিকের যে ওল্ড ডিড গুলা আছে সেগুলো সংগ্রহ করবেন। এই যে দলিলগুলো আছে এর মধ্যে মালিকানা দলিলটা একটু ভালো করে পড়বেন অ্যাডভান্স লেভেলের হিসাবে। কারণ যারা সম্পত্তি সম্পর্ক জানে, বিশেষত যারা অ্যাডভোকেট বা আইনজীবী তাদের বিভিন্ন সম্পত্তি হস্তান্তরে আপনি স্পেশাল কিছু ক্লজ দেখতে পাবেন। যেমন আমরা গত পর্বে আলোচনা করছি। যেমন আমরা যদি এইখানে একটা চিত্রই কল্পনা করি যে এই যদি একটা বিল্ডিং জায়গা ছিল যেটা সামনের অংশ মালিক বিক্রি করে দিয়েছে, পিছনে মালিক নিজে থাকে। তো সামনে বিক্রি করে উনি বলছে ২ ফ্লোরের উপরে উঠাইতে পারবে না। ওই দলিলে যদি এই শর্ত থাকে, আপনি এটা দেখে যখন সম্পত্তিটা ক্রয় করবেন, আপনিও কি করতে পারবেন না? এখানে ২ ফ্লোরের বেশি বাড়ি করতে পারবেন না। তাই দলিলটা পড়ার সময় দলিলে স্পেশাল এমন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিনা সেটা আপনার যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা একটা যেটা দাম বলছি শর্তযুক্ত দাম থাকে, গিফট থাকে, কন্ডিশনাল গিফট থাকে। অথবা আমরা যেটাকে হেবাবিল বাশারতুল এওয়াজ বলি। যে সে যদি এই টাকাটা এত বছর পর্যন্ত এঁকে দেয়, তাহলে তার এই দানটা বৈধ থাকবে। যদি না দেয় এটা ক্যানসেল হবে। তো এইরকম যেই কন্ডিশন যুক্ত দলিল হইলে সেখান থেকে আপনাকে খুব সাবধানতার সাথে কি করতে হবে? আপনাকে সেই দলিলটা মালিকানাটা ঠিক করে যাচাই বাছাই করতে হবে। তাই দলিলের স্পেশাল কোনো কন্ডিশন আছে কিনা সেটা আপনাকে পড়ে দেখতে হবে। এখন এই যে দলিলগুলা আছে এগুলা কি করতে হবে আপনাকে? আমরা যে ওই যে সাব রেজিস্ট্রেশন অফিসে আপনাকে দেখাইলাম, যতই অরিজিনাল হোক, যতই সিল মারা থাক তার বিন্দুমাত্র দাম থাকবে না যদি সেটা সরকারি বালামে না থাকে। তাই আপনার উচিত হবে সেখানে গিয়ে সেটা যাচাই বাছাই করে দেখা যে আসলে এই দলিলটা সরকারি বালামে লিখা আছে কিনা। এখন আসি আমরা খতিয়ানের ক্ষেত্রে। তো নরমালি খতিয়ান হচ্ছে কি একটা খাজনা দেওয়ার মাধ্যমে, এটা মালিকানা প্রকাশ করে না। এটা একটা আমরা যদি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কাজ করে। তবে অনেক ক্ষেত্রে যেটা হয় কিছু সম্পত্তি দলিলই থাকে না যেগুলো বংশ পরস্পরায় মর্ষি সম্পত্তি আমরা বলি। যেমন সিএসএ মালিক ছিল বাবা, এসএতে তার পুত্র, তারপরে চলে আসলো তার পুত্র। তো এগুলা দলিল পাবেন কই? সম্পত্তি তো হস্তান্তরই হয় নাই। তো অনেক ক্ষেত্রে এই সিএস রেকর্ডটা একটা দলিল হিসাবে ব্যবহৃত হয় যেটাকে আমরা রেকর্ডীয় মালিক বলি। এসএ রেকর্ডটা একটা দলিল হিসাবে ব্যবহৃত হয়। আমরা অলরেডি সবাই জানি যে 1888 থেকে 1940 এর মধ্যে সিএস যেই রেকর্ড সেটা হইছে। তারপরে 1956 থেকে 63 তে আছে এবং 66 পর থেকে এখনো চলমান আমাদের আরএস যে জরিপ যেটাকে অঞ্চলভেদে আমরা সিটি জরিপ, বিএস, বিআরএস বলতেছি। এখন আপনার উচিত হবে এই খতিয়ানগুলো সংগ্রহ করা অথবা বিক্রেতাকে বলা যে আপনার সম্পত্তিটার এই খতিয়ানগুলো আমাকে দেন। মনে রাখবেন যে কেউ কম দামে সম্পত্তি বিক্রি করে না যদি তার একান্তই প্রয়োজন না হয় অথবা সেখানে কোনো ডিফেক্ট থাকে। এজন্য আপনি যদি তাকে বলেন যে এগুলো দেওয়া ছাড়া আমি ক্রয় করব না, সে সংগ্রহ করতে কিন্তু বাধ্য। আর সম্পত্তি যদি আপনার একান্তই প্রয়োজন হয় আপনি নিজেই এগুলো কি করতে পারেন? সংগ্রহ করতে পারেন। অথবা তহসিল অফিসে গিয়ে তহসিলদারের সাথে যদি আপনার জানাশোনা ভালো থাকে তার কাছ থেকে আপনি ১ ঘন্টার মধ্যেই সবকিছু পেতে পারেন, জানতে পারেন তথ্যগুলা।
তো এই যে সিএস, এসএ, আরএস আমাদের মেইন টার্গেট হচ্ছে এদের সাথে একটা কি যে চেইনটা আমাদের মিলানো। যেমন আপনার পরদাদা, আপনার বাবা, দাদা, আপনার বাবা, আপনি, এই যে আপনারা একটার পর একটা আসছেন, এদের মধ্যে কি একটা সিরিয়াল আছে। সবাই জানে আপনার বাবা এ, তার বাবা এ, তার বাবা এ। ওই জিনিসটাই জমির ক্ষেত্রে, আর কিচ্ছু না। সহজ কথায় বললে গত ১০০ বছরের সম্পত্তি কার কার মালিকানায় ছিল। আজকে যে সম্পত্তির উপর দাঁড়িয়ে বা বসে আপনি ভিডিওটা দেখতেছেন, এটার গত ৫০ বছর আগে কে মালিক ছিল, ৭০ বছর আগে কে ছিল, ১০০ বছর আগে কে ছিল? এই প্রশ্নটাই যদি আপনি নিজেকে করেন আর উত্তরটা খুঁজেন, তাহলেই মালিকানা যাচাই শেষ। আপনার এটার জন্য পৃথক কিছু আপনার জানার প্রয়োজন নেই। আপনি নিজে না পারেন, যার মাধ্যমে মালিকানা যাচাই করতেছেন তাকে জিজ্ঞেস করেন যে এই সম্পত্তিটা টোটাল কতজন মালিকানা চেঞ্জ হইছে সিএস রেকর্ড থেকে, বা কে ছিল সিএস এ মালিক, এসএ তে উনি না অন্যজন। অন্যজন হইলে তাদের মধ্যে কি সম্পর্ক? এসএ থেকে আরএস এর মধ্যে যে যদি একই ব্যক্তি হইলে সমস্যা নাই, ভিন্ন ব্যক্তি হইলে তাদের মধ্যে সম্পর্কটা কি? সে কি উত্তরাধিকারী সূত্রে পাইলো? সে কি বিক্রি করলো? নিলাম হইলো? আদালতে ডিক্রি হইলো? অগ্রক্রয় হইলো? হইলোটা কি? তার মানে এই ১০০ বছরের যদি আমরা একটা ধারাবাহিকতা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট। আর যেটা হচ্ছে যে এই খতিয়ান দিয়ে বর্তমানে যে খতিয়ানের উপর খাজনা দেওয়া হচ্ছে, সেই খাজনার রসিদটা আপনি একটু দেখার চেষ্টা করবেন। ১০০ র মধ্যে ৯০% আপনি কনফার্ম থাকেন যদি সরকার কোন সম্পত্তির খাজনা নিচ্ছে আজকের ডেট পর্যন্ত, সেই সম্পত্তিতে সরকারের কোনো ইন্টারেস্ট নাই। অর্থাৎ সেটা কোনো অর্পিত না, খাস না, পরিত্যক্ত না, সরকারি আরো যত প্রকার জিনিস আছে এগুলো না। কারণ ব্যক্তি মালিকানার যে সম্পত্তি সেটার উপর থেকেই সরকার কি করে? খাজনা নেয়। এই যে সরকারি খাস সম্পত্তি সরকার খাজনা নেয় না। মেক্সিমাম এগুলো ১ নম্বর খতিয়ানভুক্ত। তাই যখনই আপনি খাজনার রসিদটা পাইলেন, তার মানে আপনি বলতে পারেন যে না, এটাতে সরকারি কোনো স্বার্থ সংশ্লিষ্ট জিনিসটা নাই। তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এখন আসি আমরা তারপরে, আপনি সম্পত্তি দেখলেন, পছন্দ হইল, সবকিছু যাচাই বাছাই করলেন। যদি সম্পত্তির ভ্যালুয়েশন বেশি হয় আপনার স্থানীয় গ্রামের মধ্যে যদি না হয়, অনেক ক্ষেত্রে আপনার গ্রামের পাশে আপনি চিনেন, আপনি সরাসরি সাবকবলা করে ফেলাইতে পারেন, কোনো সমস্যা নাই। যদি সেক্ষেত্রে আগন্তুক হয় অন্য জায়গায় যেখানে আপনি পরিবেশ সম্পর্কে অতটা সচেতন না, আপনার যতই ক্যাশ টাকা থাকুক আপনার উচিত হবে একটা বায়নামা করা। বায়নামা আপনি করবেন। আপনি ২ মাসের বায়নামা করেন, ৩ মাসের করেন, সময় না দেন অটোমেটিক ৬ মাস হয়ে যাবে। তার মানে আপনি একটা বায়নামা করবেন। বায়নামা হচ্ছে একটা ব্যক্তির চুক্তিপত্র। আপনি তাকে ৳১,০০০ দিয়েও বায়নামা করতে পারেন। সম্পত্তির 50% অথবা 80% 90% টাকা দিয়েও বায়নামা করতে পারেন। সেটা আপনার খুশি। তবে সম্পত্তির জন্য যে বায়নামা করবেন সেটা অবশ্যই রেজিস্ট্রিকৃত হইতে হবে। যদি মেয়াদ না দেয়া থাকে তাহলে ৬ মাস হবে। আর কি, বায়নাকৃত সম্পত্তি উনি অন্য কোথাও বিক্রি করতে পারবে না। কারণ মানুষ কে কবে মারা যাবে কেউ জানে না। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে বিক্রেতার সাথে বায়নামা করলে তার উত্তরাধিকারীরা অথবা উনি নিজেও আর কখনো অস্বীকার করতে পারবে না। আর অস্বীকার করলেও আপনার সমস্যা নাই। আমরা যেমন স্পেসিফিক রিলিফ টা পড়ছি যে আপনি সে আইনের অধীনে বাকি টাকা আদালতে জমা দিয়ে আপনার সম্পত্তি আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই জিনিসটা মনে রাখবেন যে বায়নামা আপনার করা সবচেয়ে উচিত। আর এই খরচ সামান্য, অত বেশি কিন্তু না। এখন এই সম্পত্তিটা আপনি যার কাছ থেকে ক্রয় করতেছেন, এখন এই যে বায়নামা করার ফলে বিক্রেতা হিসাবে আপনি কি সচেতন থাকবেন? আর ক্রেতা হিসাবে আপনি কি, কি সুবিধা নিবেন এই বায়নামার থেকে? বিক্রেতা হিসাবে এখন ক্রেতা যদি ক্রয় করতে না চায়, অনেক ক্ষেত্রে দেখবেন যারা 420 টাইপের রিয়েল এস্টেট এজেন্ট আছে, কোম্পানি আছে যারা সম্পত্তির দালালি করে, ওরা কি করবে? আপনাকে টাকা দিবে ১,০০,০০০, ১০,০০,০০০ এর সম্পত্তি বায়না করে বসে থাকবে। এখন ৬ মাস যাওয়ার পরেও রেজিস্ট্রেশন করে নিবে না। বলবে যে টাকা নাই। দিচ্ছি নিবো করে। এখন আপনি সম্পত্তি পারেন না বাইরে বিক্রি করতে না কিছু করতে। তো এইরকম ব্যক্তির বিরুদ্ধে আপনার সতর্কতা থাকতে হবে। সর্বপ্রথমে হচ্ছে আপনি সবসময় চাইবেন আপনার ৳১০,০০,০০০ সম্পত্তি হইলে এট লিস্ট 50% টাকা নিয়ে বায়নামা করার জন্য। একজন বিক্রেতা হিসাবে আপনার এটা দাবি থাকবে। কারণ যখনই একজন কেউ ১০,০০,০০০ এর মধ্যে ৫,০০,০০০ পরিশোধ করবে তখন কিন্তু তার হিউজ একটা অ্যামাউন্ট আপনার কাছে চলে আসলো। আর সে যদি ডিফল্ট করে আপনি কিন্তু আদালতে মামলা করে ওই জমিটাও ফেরত পাবেন, ওই ৳৫,০০,০০০ টাকাও ফেরত পাবেন। তো এজন্য বিক্রেতা হিসাবে সবসময় আপনি চাইবেন 50% এট লিস্ট 50% পরিশোধের পরে আপনি বায়নামা করবেন। কখনোই 1/3 বা ১,০০,০০০ ৳২,০০,০০০ আপনি বায়নামা করবেন না। প্রয়োজনে এভাবেই থাক। আরেকটা যে কথাটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে বায়নামায় যদি আপনার ২ মাস, ৩ মাস বা ৬ মাস সময় আছে,
এই ৬ মাসের মধ্যে আপনি উনাকে বাধ্য করতে পারবেন না সম্পত্তি ক্রয় করার জন্য। একই রকমভাবে ক্রেতাও বিক্রেতাকে বাধ্য করতে পারবে না যে আজকেই রেজিস্ট্রেশন করে দেন। আপনারা একটা ফ্লেক্সিবল সময় নিয়েছেন যে এর মধ্যে যেকোনো দিন। তো যখন ওই সময়সীমাটা পার হবে যে একটা ৬ মাস সময় ছিল, এখন বিক্রেতা এর মধ্যে সম্পত্তিটা আপনাকে দিচ্ছে না অথবা ক্রেতা সম্পত্তিটা ক্রয় করে নিচ্ছে না, তখন ২ জনেরই অধিকার আছে। বিক্রেতা কি করতে পারবে? আদালতে মামলা করবে চুক্তিটাকে রহিত করার জন্য। প্লাস কম্পেনসেশন স্বরূপ যে টাকাটা সে গ্রহণ করছে সেটা তার পক্ষে আসার জন্য। তো এইভাবে মামলা করে সে প্রতিকার পাইতে পারে। তখন কি হবে? ক্রেতা যে টাকা পয়সাটা দিছিল সেটাও গেল। আপনার চুক্তিতে অটোমেটিক রহিত হয়ে গেল। আর ক্রেতার সুবিধা যেটা হচ্ছে, বিক্রেতা যদি না বিক্রি করে, বিক্রেতা যদি মারা যায়, তার সাক্সেসররা যদি অস্বীকার করে, সে আদালতে বাকি টাকা পরিশোধ করে চুক্তি প্রবলের মামলা করতে পারবে এবং সম্পত্তিটা সে নিতে পারবে। তো এর জন্য কতদিন সময় পাবে? এটা সে চুক্তিতে উল্লেখিত সময় পার হওয়ার পরে ১ বছর সময় পাবে। যেটা আমরা তামাদি আইনের ১১৩ তে পড়েছি যে চুক্তি প্রবলের তামাদি হচ্ছে ১ বছর। ১২ ধারার অধীনে যদি আপনি মামলা করেন। তাহলে ক্রেতা হিসাবে আপনার একটা সচেতন থাকবেন আর বিক্রেতা হিসাবে এক প্রকারের সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি উভয়ে যদি রাজি থাকে, যদি সম্পত্তি বিক্রি করতে না চান, আপনারা একটা রহিতকরণ দলিল করে সম্পত্তিটাকে কি করতে পারেন? রহিতকরণ করতে পারেন। তো অনেকে বলবেন যে, "ভাই আদালতে যাইতে চাই না। যা হইছে, হইছে। উনি আমার টাকা ফেরত দিছে। এখন আপনি বিক্রেতা হিসাবে কি আদালতে যাইতে হবে?" তো এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে যে চুক্তিতে যে উল্লেখিত সময়সীমা এবং পরবর্তী ১ বছর। ধরলাম আমরা ৬ মাস আর ১২, ১৮ মাস পরে অটোমেটিক আপনারা আদালতেও যাওয়ার প্রয়োজন নাই, রহিতকরণ দলিলও করার কোনো প্রয়োজন নাই। কারণ ১ বছরের পরে আর আপনি চুক্তি প্রবল করতে পারবেন না। না বিক্রেতা বাতিল করার জন্য আদালতে যাইতে পারবেন, না ক্রেতা প্রবল করার জন্য যাইতে পারবে। তাই সেই ডকুমেন্টটার আর কোনো কি থাকলো না, ভ্যালু থাকলো না। সেটা হয়ে গেল একটা, আমরা যদি বলি, ostensible এর মতো। অর্থাৎ তার কোনো ভ্যালু নেই। তো এইজন্য তাহলে ১৮ মাস পরে আপনি চাইলে আপনার সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দিতে পারেন। তাতে কোনো সমস্যা নাই। নরমাল আইনে বায়নামা করলে সেটাকে কি করতে হয় না? বায়নামা করলে সেটাকে কি করতে হয় না? যে বায়নামাকৃত যে সম্পত্তিটা আপনি করলেন, সেই দলিলটা তো আপনাকে বাতিল করতে হয়। এটা ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না অন্য কোথাও। তো এইজন্য আমরা আমরা একটু ওয়ার্ক জাস্ট সরি। তো নরমালি যখন আমাদের বায়নামা করা থাকে তখন যেটা আমরা করতে পারবো না, সম্পত্তিটা অন্য কোথাও বিক্রি করলে আমরা যেমন যে আমাদের রেজিস্ট্রেশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইনে আমরা দেখেছি বায়নামাকৃত সম্পত্তি অন্য কোথাও বিক্রি করলে ওই দলিলটাই বাতিল। ওইটা কোনো দলিলই না। তো এজন্য আপনি ১৮ মাস অপেক্ষা করে পরে বিক্রি করতে পারেন। আদালতে যাওয়ার প্রয়োজন নাই। আর বায়নামা করলে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে কোনো মালিকানা আসে না। একদম ক্রিস্টাল ক্লিয়ার, বায়নামা করলে কোনো মালিকানা আসে না। বায়নামা করে আপনি দখল নেন আর না নেন আইনে তাতে কিছু যায় আসে না। দখল নিলেও বায়নামা কার্যকর, না নিলেও বায়নামাটা কার্যকর। আর বায়নামা করে আপনি যেহেতু মালিকানা আসে না, সম্পত্তি বিক্রি করতে পারবেন না অন্য কারো কাছে। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে বলে যে আমি সম্পত্তির মালিক। কিভাবে? বায়নামা সূত্রে। বায়নামা সূত্রে সম্পত্তির মালিক হওয়া যায় না। জাস্ট আপনি বায়নামা করলেন একটা ফ্লেক্সিবল টাইম, যাতে বিক্রেতা সম্পত্তিটা অন্য কোথাও বিক্রি না করে। এখন আসি আরো একটু আনুষঙ্গিক বিষয়। ১ নম্বর হচ্ছে আমরা এনইসি সনদ বা নির্দয়ী সনদ অনেক ক্ষেত্রে শুনি। বাস্তবে ব্যক্তি পর্যায়ে আপনি এটা পাবেন না। এটা দেয় না। আইনগতভাবে জাস্ট ৩ টা সংস্থা আছে, তাদের জন্য ইস্যু করে। অথবা যদি আপনার সাব রেজিস্ট্রার পরিচিত থাকে, উনি হয়তো আপনাকে দিতে পারে। এটা হচ্ছে যে আসলে আপনি যত বছরের মালিকানা যাচাই করার জন্য সাব রেজিস্ট্রেশন অফিসে তল্লাশি দেন, তারা বলে যে এই সম্পত্তিটার কতটা দলিল হইছে বা গত ১০ বছর, ২০ বছর, ২৫ বছরে কোথাও বিক্রি হইছে কিনা, এই তথ্যটা তারা দেয়। তো নরমালি সাব রেজিস্ট্রারের সিগনেচার থাকে না। যেকোনো তল্লাশিকারক দলিল লেখকের মাধ্যমে আপনারা যে রিপোর্টটা নেন, এটা এনএসি সনদ হিসাবে আইনগত কোনো ভিত্তি নেই। তো এজন্য আপনার নিজের কাজটা নিজেই আপনি নিজ চোখে যাচাই বাছাই করাটাই হচ্ছে বেস্ট। তারপরে আমরা যদি দেখি খতিয়ান এবং দাখিলা, এই ২ টাও আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে। যেটা বললাম, বর্তমানে তো অনলাইনে আসতেছে। না হলে আপনি বাস্তবে ভূমি অফিসে গিয়ে যাচাই করবেন যে আসলেই এটা সত্য কিনা। অনেক ক্ষেত্রে ভুয়া আপনি অনেক এরকম খতিয়ান পাবেন, দাখিলা পাবেন।
যদি আদালতে ডিক্রি হয়, নিলাম হয়, এই পত্রগুলো হয়, এগুলোও কিন্তু আপনি ওই আদালতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে গেলেই তার ১ নম্বর বইয়ে পাবেন। যখনই আদালতে ডিক্রি হয়, আদালত সেগুলো সাব রেজিস্ট্রেশন অফিসে পাঠায় রেজিস্ট্রেশন আইনের ৮৯ ধারায় সাব রেজিস্ট্রারকে বাধ্য করে সেইটা লিখে রাখার জন্য। তারপরে যদি ওয়ারিশ সনদ হয়, এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি একজন ওয়ারিশ মাত্র দেখায়, একটু আশেপাশে জিজ্ঞেস করবেন যে আসলে একজন কিনা, তার কোনো বোন আছে কিনা, ভাই আছে কিনা। অনেক ক্ষেত্রে এই ওয়ারিশ সনদের কি হয়, প্রতারণা ঘটে এবং আপনিও পরবর্তীতে প্রতারিত হন। আর যদি নাবালক হয় ব্যক্তি, নাবালক হলে অবশ্যই তার পিতা বা দাদা যদি বিক্রি করে সমস্যা নাই। এর বাইরে অন্য কেউ বিক্রি করলে আপনার ২ টা জিনিস দেখতে হবে। একটা পেপার হচ্ছে যে তারা অভিভাবক নিযুক্ত হয়েছেন, এই পেপার। আর ওই সম্পত্তিটি হস্তান্তর হচ্ছে আদালত তাদেরকে পারমিশন দিয়েছেন। এই ২ টা যদি থাকে আপনি অগ্রসর হতে পারেন, আইনগত কোনো বাধা নাই। এখন বিক্রেতা সম্পর্কে আমরা কিছুটা সচেতন হব। বিক্রেতা যদি কোম্পানি হয়, সেটা আপনি ফ্ল্যাট, প্লট যেটাই ক্রয় করেন, জায়গা জমি যাই ক্রয় করেন। ১ নাম্বার হচ্ছে ওই উনার লাইসেন্স আছে কিনা। ২ নাম্বার হচ্ছে যে প্রকল্প থেকে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতেছেন, প্লটটা ক্রয় করতেছেন, তার অনুমোদন আছে কিনা। আমরা অনেকেই যে কাজটা করি, দেখবেন আপনি অনেক জায়গায় এখনো ১০ ফুট মাটির নিচে কি আছে, জায়গাটা আছে। আপনি বিনিয়োগ করে মাসে কিস্তি দিচ্ছেন। আপনি জানেনও না সরকার সেখানে তাকে ওই প্রজেক্টটা করার জন্য অনুমতি দিচ্ছে কিনা। এজন্য সর্বপ্রথম কোম্পানির লাইসেন্স, প্রকল্পের অনুমোদন। আর এই যে অনুমোদন ছাড়া তারা বিজ্ঞপ্তি দেওয়াটাও কিন্তু রিয়েল এস্টেট আইনে একটা শাস্তিযোগ্য অপরাধ। ৳২,০০,০০০ পর্যন্ত জরিমানা এবং প্রায় ২ বছরের উপরে শাস্তির ব্যবস্থা করা আছে। তারপরে হচ্ছে যদি আপনার বিল্ডিং এর নকশাটা, এই কাগজপত্রগুলো কিন্তু তারা দিতে বাধ্য। রিয়েল এস্টেট আইনেও দিতে বাধ্য এবং সম্পত্তি হস্তান্তর আইনের ৫৫ ধারা মোতাবেকও আপনি একজন ক্রেতা হিসাবে বিক্রেতার ওই সম্পত্তি রিলেটেড যত প্রকার ডকুমেন্ট আছে সেগুলো বিক্রেতা আপনার কাছে দিতে বাধ্য। তারপর হচ্ছে যদি সেটা আপনার একদম রেডি ফ্ল্যাট আপনি ক্রয় করেন, সেইটার এগুলোর পাশাপাশি অকুপেন্সি সনদ। মানে হচ্ছে ওই বিল্ডিংটা যে প্রস্তুত করা হইছে, প্রস্তুত করার পরে সরকারি সংস্থা একটা সার্টিফিকেট দেয় যে এটা বসবাস করার উপযোগী। কারণ অনেক ক্ষেত্রে ২ নাম্বারি করে নানা প্রকার সেখানে ভেরিয়েশন করা হয়। তো এজন্য অকুপেন্সি সনদটাও দেখে নিবেন যে আপনি যে বিল্ডিং এর সম্পত্তিটা ক্রয় করতেছেন, ফ্ল্যাটটা ক্রয় করতেছেন, যতই সেটা লাইসেন্স থাক, প্রকল্পের অনুমোদন থাক, বিল্ডিংটার ডিজাইন মোতাবেক হোক, আসলে সরকার কি অনুমতি দিছে বা সংস্থাটা কি অনুমতি দিছে? অকুপেন্সি সার্টিফিকেট কি তার কাছে আছে? এগুলো আপনি তার কাছ থেকে চেয়ে নিবেন। সর্বশেষ আরেকটা রিহেব বলে একটা সংস্থা আছে। এটা আমরা একটা সমিতির মতো বলতে পারি। তারপরেও তাদের কিছু ক্ষমতা আছে। বাংলাদেশে প্রায় আমরা যদি হিসাব করি ৫,০০০ এর মতো রিয়েল এস্টেট কোম্পানি আছে। জাস্ট ১৫০০ র মতো নিবন্ধিত। বাকি সবই কিন্তু অবৈধ। তো যাই হোক, তারপরে যদি ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন যে আসলে উনি চুক্তি করার যোগ্য কিনা। আমরা চুক্তি আইনে কিন্তু আপনাদেরকে বলেছি যে কে চুক্তি করার যোগ্য। ৩ শ্রেণীর ব্যক্তি আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যাতে অবশ্যই সাবালক হয়, সুস্থ মস্তিষ্কের হয় এবং দেউলিয়া ঘোষিত না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাতে বাংলাদেশী নাগরিক হয়। আপনার এক ভাই সে বাংলাদেশী নাগরিকত্ব ত্যাগ করে পাকিস্তান অথবা ভারতের নাগরিকত্ব পেয়েছে। তার সম্পত্তি বাংলাদেশে আছে। আপনি চাইলেই তার সম্পত্তিটা ক্রয় করতে পারবেন না। সংবিধান যদি আমরা দেখি, বাংলাদেশী নাগরিক হইতে হবে সম্পত্তি ক্রয় করার জন্য, বিক্রয় করার জন্য। সেটা ভিন্ন কথা, বিভিন্ন কোম্পানি স্পেশাল পারমিশন দিয়ে বিভিন্ন জোনে বিনিয়োগ করে। আর এক্ষেত্রে যখন অনেক ক্ষেত্রে কি হয়, বাবার সম্পত্তি থাকে, এক ভাই হয়তো বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সেক্ষেত্রে ওই ভাই তখন আদালতের থেকে স্পেশাল পারমিশন নিবে। নেওয়ার পরেই সেই পারমিশন সহ আপনি ক্রয় করতে পারবেন। নরমাল সরাসরি ডাইরেক্ট যে বাংলাদেশী নাগরিক না, উনি সম্পত্তি ক্রয় করতে পারেন না, বিক্রয় করতে পারেন না। তাই আপনি এই ভুলটা করবেন না। আর রেজিস্ট্রেশন খরচের বিষয়টা আমরা গত পর্বে আপনাদের বলেছি। আপনি জেনে বুঝে যখনই দরদাম করবেন, আপনি বিক্রেতাকে ব্যাকফুটে রাখবেন। যে আপনার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তো আপনাকে উৎস কর, রিয়েল এস্টেট কোম্পানি হলে আয়কর, ভ্যাট অসংখ্য কিছু দিতে হয়। এখন আপনার সম্পত্তি যদি আমরা জাস্ট ৳১,০০,০০০ র ভ্যালুয়েশন করে দেই, ৳১,০০,০০০ নরমাল যদি আপনার ৳৭,০০০ রেজিস্ট্রেশন খরচ আসে, ৩,৫০০ এর মতো বিক্রেতাকে দিতে হয়। তো সেটা বাংলাদেশের বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে জায়গার উপর ভিন্ন হয়। দলিল.com থেকে আপনারা দেখে তারপরে তার সাথে নেগোসিয়েশন করবেন যে এইখানে তো আপনার ৳১,০০,০০০ আমি দিব। তাই সম্পত্তি থেকে এট লিস্ট আপনি আমাকে 50% ৳৫০,০০০ ডিসকাউন্ট আপনি দিতে বাধ্য, দিবেন। তো এই মর্মে আপনি কি করতে পারেন? একটা নেগোসিয়েশন করতে পারেন।
আর সম্পত্তি খাস কিনা, অর্পিত কিনা, পরিত্যক্ত কিনা, বন বিভাগের কিনা এগুলার এক্সট্রা কিছুই জানার প্রয়োজন নাই। যদি আপনি কি করতে পারেন, খাজনা যদি নেয় সরকার তাহলে বুঝবেন যে এটা খাস না, অর্পিত না, পরিত্যক্ত না, বন বিভাগের না। এগুলার জন্য কি হয় না, সরকার খাজনা নেয় না। খাস সম্পত্তি এগুলা বিক্রয়যোগ্য না। এগুলা যতই আপনি দলিল করেন বিক্রয়যোগ্য না। তবে স্পেশাল একটা হচ্ছে বন্দোবস্ত। অর্থাৎ সরকার কি করে বিভিন্ন যাদের বাড়িঘর নাই, কৃষি জমি নেই তাদেরকে তারা কি করে কবুলিয়ত দেয়, সম্পত্তি বন্দোবস্ত দেয়। ওই দলিলে বিশেষ শর্ত থাকে। নরমালি কোন দলিলে থাকে সে বিক্রি করতে পারবে না। শুধু বংশ পরম্পরায় ভোগ করবে। অথবা কোন জায়গায় থাকে যে ১৫ বছর পর্যন্ত সেই সম্পত্তি বিক্রি করতে পারবে না, তারপরে পারবে। তার মানে হচ্ছে আপনাকে কি করতে হবে? ওই দলিলের শর্ত সম্পর্কে একটু জেনে বুঝে তারপরেই তার সাথে আপনাকে কাজগুলো করতে হবে। আর স্পেশাল ক্ষেত্রে আরো স্পেশাল কিছু জিনিস আছে। যেমন যদি আপনার সম্পত্তি আদিবাসীর হয়, এসিলেন্ট সাহেবের অনুমতি লাগবে। সম্পত্তি যদি বিভিন্ন সংস্থার হয়, তার পূর্বে অনুমোদন লাগে। যেমন রাজুকের সম্পত্তি, গৃহায়নের প্রপার্টি এগুলো বিক্রি করেন, হেবা করেন, পূর্বে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। তো এই জিনিসগুলা কি আপনার অবশ্যই একটু স্মরণে রাখতে হবে। আর আমরা ওভারঅল যে জিনিসটা বললাম মালিকানা যাচাই, মালিকানা যাচাই করে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি যদি প্রপার জায়গায় যদি বিনিয়োগ করেন, আপনি কিন্তু লাভবান হবেন। কারণ এই যে সম্পত্তির দাম আপনি হয়তো দেখবেন আজ থেকে ১০ বছর আগে যা ছিল এখন কিন্তু সেটা গাণিতিক হারের চাইতে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের ইনকাম যদিও গাণিতিক হারে বাড়তেছে, কিন্তু সম্পত্তির দাম জ্যামিতিক হারে বাড়তেছে। অর্থাৎ যেইভাবে আপনার বেতন হয়তো ২০,০০০ থেকে ৩০,০০০ হইছে কিন্তু ৳২০,০০০ সম্পত্তি ৳১,০০,০০০ হয়ে গেছে। তো এজন্য জেনে শুনে বুঝে যদি বিনিয়োগ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সফল হবেন। আর আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের সম্ভব হয় ভবিষ্যতে হয়তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোয়েশ্চেন থাকে বলতে পারেন।